একটি গুহা থেকে আগুন বের হচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে কিছু লোক, পাশে সেই মেয়েটি রাজার বেশে অদ্ভুত পোশাকে কেউ এক দাঁড়িয়ে আছে। যে মানুষটিকে তোমরা মায়াজালের ফাঁদে ফেলে অন্ধকার জগতে নিয়ে এসেছো, তাকে আগামীকাল শেষ প্রহরে অগ্নিকুণ্ডে ফেলে দিলে আমরা সবাই আরো শক্তিশালী হয়ে উঠব। ভাববেন না, ছেলেটিকে আমি মায়াজালে বেঁধে রেখেছি, এখন সে ঘুমিয়ে আছে। আপনি আদেশ করলেই তাকে আমরা ধরে নিয়ে আসবো। মার্চের এক সন্ধ্যা, রবিন অফিস থেকে ফিরে ফোনে বন্ধু অসীমের বার্তা পায়। বার্তায় লিখেছে, আগামী সপ্তাহে কিছুদিনের ছুটি আছে, সময় পেলে চলে আয় রতনপুরে, দুই বন্ধু মিলে সময় কাটাবো। দীর্ঘদিন ধরে শহরের ব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা ছিল রবিনের, তাই সে সিদ্ধান্ত নেয় কয়েকদিনের জন্য রতনপুর যাবে। তাই সময় নষ্ট না করে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়ে। অভয়নগর থেকে রাতের ট্রেন ধরে রতনপুর পৌঁছানোর পরিকল্পনা করে রবিন। দূরপাল্লার ট্রেনটি মাত্র 2 মিনিটের জন্য রতনপুর স্টেশনে থামে। ট্রেনের সময় ঠিক রাত 12টা। রবিন ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করে, দাদা, অভয়নগর স্টেশন যাব। আচ্ছা ড্রাইভার দাদা, অভয়নগর থেকে রতনপুর ট্রেন ধরতে পারবো কি? রতনপুরের ট্রেন ধরতে অভয়নগর কেন যাবেন? কাছেই একটা স্টেশন আছে, অনেক আগেই পৌঁছে যাব। তাই নাকি? কতটা সময় লাগবে? 10টার দিকে পৌঁছে যাব। তবে ওই স্টেশন বেশ পুরনো, সন্ধ্যার পর নিস্তব্ধ হয়ে যায়, মানুষ খুব একটা যায় না। কেন যায় না আমি ঠিক জানি না। রতনপুরে ট্রেন ধরতে পারবো তো? তাহলে পৌঁছে দাও। মানুষ গেল কি গেল না, আমার তাতে কিছু যায় আসে না। রাত 10টায় স্টেশনে পৌঁছে রবিন দেখে কেউ নেই। স্টেশনের আলো অল্প অল্প জ্বলে, আবার নিভে। বাতাসে যেন অদ্ভুত এক শীতলতা। ড্রাইভার বলেছিল স্টেশনে কোনো মানুষ দেখতে পাবেন না, তাই রবিন খুব বেশি গুরুত্ব দেয় না। ট্রেন আসতে এখন অনেকক্ষণ। একটি বেঞ্চে বসতেই তার চোখ দুটি ভারী হয়ে যায়। হাতে অনেক সময়, তাই ঘুমিয়ে পড়ে রবিন। বেশ কিছুক্ষণ পর অদ্ভুত কিছু ঘটে যায়। হঠাৎ রবিনের ঘুম ভেঙে যায়। সামনে দেখে ট্রেন দাঁড়িয়ে আছে, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি উঠে পড়ে। সিটে বসতেই আবার ঘুম পেয়ে যায়। কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারে না। কিছুক্ষণ পর হঠাৎ ঘুম ভেঙে যায়। সামনের দিকে তাকিয়ে অবাক। প্রতিটি যাত্রী অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখ ফাঁকা, মুখ বিকৃত। কেউ একজন অস্বাভাবিকভাবে হাসছে, কারো চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রবিনের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আর ঠিক তখনই ট্রেন দাঁড়িয়ে পড়ে। রবিন
চিৎকার করে ট্রেন থেকে নেমে পড়ে। স্টেশনে কোনো জনমানব নেই, কোথায় থেমেছে বুঝতে পারে না। চারপাশে কুয়াশা জমে আছে। হঠাৎ রবিন দেখতে পায় একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দির। মন্দিরে মশালে দাউ দাউ করে আগুন জ্বলছে, চারিদিকে আত্মচিৎকার। অদ্ভুত রঙের মানুষ জলের ডুবা থেকে ভয়ঙ্কর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এমন সময় একটি সুন্দরী মেয়ে হাসি মুখে ওর সামনে এসে দাঁড়ায়। স্বাগতম, এসো এসো অন্ধকার জগতের অভিশপ্ত অতিথি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। রবিন বুঝতে পারে এই জায়গা স্বাভাবিক নয়। ট্রেনটি তাকে নিয়ে এসেছে একটি অজানা জগতে। আপনাকে ঠিক চিনতে পারলাম না, আর কেনই বা আমাকে নিতে এসেছেন? একবার মনের ভেতর ডুব দিয়ে দেখো, তখন ঠিকই চিনতে পারবে। রবিনের কেন জানি চেনা চেনা লাগছে। ধীরে ধীরে মনে পড়ে শৈশবে ঠাকুমা ওকে ভূতের গল্প শোনাতেন। রবিনও মন ভরে শুনত সেই সব গল্প। ঠাকুমা এক অভিশপ্ত নারীর গল্প শোনাতেন, নামটি ছিল মেরি। তার অসাধারণ রূপে মুগ্ধ হয়ে যারা কাছে আসতো আর তারা জীবিত ফিরে যেত না। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রবিন রাস্তার ধারে একটি ছবি কুড়িয়ে পায়। ছবিতে এক অপূর্ব সুন্দরী নারী, ঠিক যেন ঠাকুমার গল্পের সেই মেরি। কিশোর রবিন মুগ্ধ হয়ে সেই ছবির দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ ছবির চেহারা পাল্টে যায়। মেরির মুখ থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর দাঁত আর চোখ দুটো আগুনের মতো লাল। রবিন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার নিশ্চয়ই মনে পড়েছে রবিন বাবু, আমি সেই রূপকথার গল্পের মেরি। সেই ছবির মেয়েটি এত বছর পর জীবন্ত হয়ে ওর সামনে ফিরে আসবে রবিন ভাবতেও পারেনি। অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। সত্যি মেয়েটি অপূর্ব সুন্দরী, তবে ওর পৈশাচিক রূপ আরো ভয়ঙ্কর। রবিন তা জানে। এবার নিশ্চয়ই ভাবছো এই অন্ধকার জগতে তুমি কি করে এলে। তাহলে শুনো, তোমার শৈশব থেকে ছায়ার মতো তোমার পাশে ছিলাম। পৃথিবীতে এত মানুষ আছে, তারপরও আমাকে কেন নিয়ে এলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, দয়া করে আমাকে যেতে দাও। নিশ্চয়ই যেতে দেব, তবে আমার কাজ সম্পূর্ণ হওয়ার পর। আমার গল্প তোমার ঠাকুমা নিশ্চয়ই বলেছেন, অন্ধকার জগতে আমি সুন্দরী রূপের অধিকার পেয়েছি, কিন্তু তা ক্ষণস্থায়ী। শুধু তুমিই পারো চিরস্থায়ী করতে। কিন্তু আমি কিভাবে সাহায্য করব? সময় হলে সবই জানতে পারবে। চিন্তা করো না, আমি তোমার পাশে থাকবো। দেখো, আমি অনুরোধ করছি, আমাকে নিজের মতো বাঁচতে দাও। যেদিন তুমি আমার ছবি স্পর্শ করেছিলে, সেদিন থেকে তোমার প্রতীক্ষায় প্রহর গুনেছি। আজ কাছে পেয়ে ছেড়ে দেবো? এসো এসো, আমার হাত ধরো, তোমাকে নিয়ে যাব অন্য ভুবনে। রবিন বুঝতে পারে অনুরোধ করা বৃথা চেষ্টা। অনিচ্ছা সত্ত্বেও সামনের দিকে এগিয়ে যায়। মেরি ওর হাত ধরে ওকে কোথায় যেন নিয়ে যায়, ও বুঝতে পারে না। গভীর জঙ্গল, চারিদিকে কালো মেঘে ঢাকা পড়েছে চাঁদের আলো। গহীন অরণ্য থেকে ভেসে আসছে জ্বালাময়ী আত্মচিৎকার। এই যেন এক ভয়ঙ্কর নগরী। অদ্ভুত দানবের আত্মচিৎকার চারিদিকে ছড়িয়ে পড়েছে। মহলের একটা ঘরে শুয়ে আছে রবিন। হঠাৎ ঘুম ভেঙে যায়। চারিদিক অন্ধকার, মশালের আলোয় আলোকিত। আশেপাশে কেউ নেই। কানে ভেসে আসছে
ভয়ঙ্কর এক শব্দ। সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়, শুধু কঙ্কাল আর কঙ্কালের স্তূপ। রবিনের মনে হলো সে কোনো মায়া জালে আটকে পড়েছে। যেভাবেই হোক এখন এখান থেকে পালাতে হবে। হালকা আলোয় রবিন ধীরে ধীরে হেঁটে সেই শব্দকে অনুসরণ করে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়ে অদ্ভুত এক দৃশ্য। একটি গুহা থেকে আগুন বের হচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে কিছু লোক, পাশে সেই মেয়েটি রাজার বেশে অদ্ভুত পোশাকে কেউ এক দাঁড়িয়ে আছে। যে মানুষটিকে তোমরা মায়াজালের ফাঁদে ফেলে অন্ধকার জগতে নিয়ে এসেছো, তাকে আগামীকাল শেষ প্রহরে অগ্নিকুণ্ডে ফেলে দিলে আমরা সবাই আরো শক্তিশালী হয়ে উঠব। ভাববেন না, ছেলেটিকে আমি মায়াজালে বেঁধে রেখেছি, এখন সে ঘুমিয়ে আছে। আপনি আদেশ করলেই তাকে আমরা ধরে নিয়ে আসবো। দূরে দাঁড়িয়ে রবিন ওদের কথা শুনতে পায়, আসল রহস্য বুঝতে পারে। ঘরের কঙ্কালগুলো তাহলে মানুষের। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। যেভাবেই হোক এক্ষুনি পালাতে হবে। সময় নষ্ট না করে রবিন পাগলের মতো ছুটতে লাগলো। কোথায় চলছে সে জানে না, তবে মন বলছে দূরে যেতে হবে। হে আমার প্রভু, ক্ষমা করবেন, ঘুমন্ত মানুষকে খুঁজে পাচ্ছি না, মনে হয় পালিয়েছে। কি পালিয়েছে? আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম মানব জাতিকে বিশ্বাস করতে নেই, ওদের বুদ্ধি অপরিসীম। যাবে কোথায়? সব দিকে মরণ ফাঁদ, আমি এক্ষুনি ধরে নিয়ে আসছি। শৈশবে ঠাকুমা বলেছিলেন বিপদে ঈশ্বরের নাম করবে, তাহলেই রক্ষা পাবে। রাতের অন্ধকারে রবিন পাগলের মতো ছুটতে থাকে। ও বুঝতে পারে পিছনে ঘনিয়ে আসছে বিপদ। রবিন দৌড়াতে দৌড়াতে পাহাড়ের শেষ প্রান্তে চলে আসে। নিচে গভীর খাদ, পাশে জলপ্রপাত। ওর মনে হলো এত উপর থেকে ঝাঁপ দিলে নিশ্চিত মৃত্যু। আবার পিছনে ফিরে গেলেও ভয়ঙ্কর বিপদ। হঠাৎ দেখতে পায় ভয়ঙ্কর দানব ওর দিকে এগিয়ে আসছে। নিজেকে ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে।